আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিটের জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য ডিউডিমার্স কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের যে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, আজকে সেই বাংলা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের কয়েকটা স্টুডিও থাকার কারণে আমাদের যে তারেক স্যার আছে উনি মিরপুর থেকে ক্লাস নিতেছে, কিন্তু ফার্ম গেটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা তখন ক্লাসটা নিতে পারিনি। আমরা আন্তরিকভাবে গিয়ে দুঃখিত। তো এখনো যারা গিয়ে ক্লাসের ভিতরে আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং ক্লাসটা মেনশন করে দিবেন, যাতে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে। আর সকলকে উদ্দেশ্য করে গিয়ে বলবো, মেধাবীরা সবসময় একটু পেশেন্ট হয় বা ধৈর্যশীল হয়। হ্যাঁ, আমাদের যেহেতু আপনারা ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে বিশ্বাস রাখছেন, সুতরাং এতটুকু বিশ্বাস রাখেন ডিউডিমার্স কোনোদিন আপনাদের ক্ষতি হয় এরকম কিছু আপনাদের করবে না। তো আমরা ক্লাসটা একটু শুরু করে দিই, যে ক্লাসের ভিতরে গিয়ে কি কি আছে। আমাদের আজকের যে বাংলা ক্লাসটা অনুষ্ঠিত হবে, এই বাংলা ক্লাসের ভিতরে আজকে আমরা কি পড়ব। আজকে আমরা কি পড়ব। এক নাম্বার আমরা পড়ব যে বাংলা ভাষার ইতিহাস। বাংলা ভাষার ইতিহাস। তারপর দুই নাম্বার কি আছে, দুই নাম্বার হচ্ছে বাংলা ব্যাকরণের প্রাথমিক আলোচনা। ব্যাকরণের প্রাথমিক আলোচনা। আচ্ছা, তিন নাম্বার আমরা পড়ব যে বাংলা লিপির উদ্ভব। বাংলা লিপির উদ্ভব অর্থাৎ বাংলা লিপি কোন জায়গা থেকে গিয়ে আসছে। আর সাহিত্যের ভিতরে আমরা পড়ব কি, আমরা পড়ব অপরিচিতা। অপরিচিতা। এরপরে আপনারা গিয়ে ক্লাস শেষে ক্লাসের যে আমাদের শীট আছে, সেই লেকচার শীট অবশ্যই আপনারা পাবেন। তাই ক্লাসটি যারা এখন আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। মেধাবীরা কোনোদিন সংকীর্ণ মনা হয় না, মেধাবীরা সবসময় গিয়ে উদার মন মানসিকতার হয়। তাই আমি বিশ্বাস করি ডিউডিমার্সের প্রত্যেকটি স্টুডেন্ট মেধাবী, তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবে। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তাহলে আমরা একটু পড়াশোনায় গিয়ে চলে যাই। দেখেন, আমরা পড়াশোনা গিয়ে চলে যাই। প্রথমে বাংলা যে ভাষাটা আছে, বাংলা ভাষা, এই যে বাংলা ভাষাটা আছে, আমরা জানি পৃথিবীর সকল ভাষা দুইটি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, আর একটা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী। তো আমরা যে আছি, আমরা হইলাম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ইন্দো কি? ইন্দো হচ্ছে ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর আপনার কয়টি শাখা আছে? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুইটি শাখা আছে। হ্যাঁ, একটা হচ্ছে কেন্তুম, আরেকটা কি, আরেকটা হচ্ছে শতম শাখা, এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। তাহলে আমাদের যদি গিয়ে কি প্রশ্ন করা হয় যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কয়টি শাখা রয়েছে, আমরা বলবো যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুইটি শাখা রয়েছে। কি কি? একটা হলো কেন্তুম, একটা হচ্ছে গিয়ে কি শতম। এই কেন্তুম থেকে দুইটি ভাষা আসছে। কি কি ভাষা? একটা হচ্ছে হিত্তিক, একটা কি, একটা হচ্ছে হিত্তিক, আরেকটা হচ্ছে তুখারিক। একটা হিত্তিক, আরেকটা কি, তুখারিক। তাহলে আমাকে যদি প্রশ্ন করে, আপনারা যে দেখবেন যে 41তম বিসিএস অথবা 40তম বিসিএস এই প্রশ্নটা আসছে যে কেন্তুম ভাষার আপনার কয়টি শাখা আছে। আমরা বলবো কেন্তুম ভাষার দুইটি শাখা আছে, একটা হলো গিয়ে কি হিত্তিক, আর একটা হলো গিয়ে কি তুখারিক। এই যে শতম শাখা, এই শতম শাখা থেকে আসছে আর্য ভাষা। কোন ভাষা? আর্য ভাষা। এই আর্য ভাষা থেকে আসছে কি সংস্কৃত ভাষা। কি ভাষা? সংস্কৃত ভাষা। আর এই সংস্কৃত ভাষা থেকে আসছে প্রাকৃত, আর এই প্রাকৃত থেকে আসছে গিয়ে কি বাংলা। প্রাকৃত থেকে কি বাংলা। তাহলে আমরা একটু দেখি, আমরা আরেকটু আপনারা যারা আছেন তারা একটু খাতায় লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে পৃথিবীতে ভাষা গোষ্ঠী কয়টি, আমরা একটু কমেন্ট করব। পৃথিবীতে ভাষা গোষ্ঠী কয়টি? পৃথিবীতে ভাষা গোষ্ঠী হচ্ছে দুইটি, একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, একটা ইন্দো ইরানীয়। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর আপনার শাখা কয়টি? দুইটি, একটা হচ্ছে কেন্তুম, আরেকটা কি শতম। কেন্তুম থেকে দুইটি ভাষা আসছে, একটা হলো হিত্তিক, আরেকটা কি তুখারিক। আর শতম শাখা থেকে আসছে প্রথমে কি ভাষা আসছে? আর্য ভাষা। এই আর্য ভাষার যখন পানিনি আছে, তখন পানিনি এই আর্য ভাষাটা কি করছে? মডিফাই করছে। তাই মডিফাই করার পর আসছে কি সংস্কৃত ভাষা। তো আমরা সবাই জানি সংস্কৃত ভাষায় কিন্তু আপনার কি কথা বলা যায় না।
তাই সংস্কৃত ভাষায় কথা বলা যেহেতু যায় না, তখন একটা ভাষা হয়েছে প্রাকৃত। এই প্রাকৃত ভাষার আরেক নাম কি? জনগণের ভাষা। তো সেই জনগণের ভাষা থেকে আসছে কি? বাংলা হচ্ছে গিয়ে কি ভাষা। তাই যদি আমাকে বলে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে, আমরা বলবো প্রাকৃত থেকে। যদি প্রাকৃত না থাকে তখন আমরা বলবো সংস্কৃত থেকে। যদি বলে বাংলা ভাষার পূর্বসূরি বা উত্তরসূরিকে, আমরা বলবো বাংলা ভাষার পূর্বসূরি বা উত্তরসূরি হচ্ছে গিয়ে কি আপনার সংস্কৃত ভাষা। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা কি বুঝতে পারছি? প্লিজ সবাইকে আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে নিজের যে বন্ধু বান্ধব আছে তারা হচ্ছে গিয়ে কি ক্লাসটা করতে পারে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি গেল বাংলা ভাষা নিয়ে। এখন আমরা দেখি যে আমাদের বাংলা যে লিপিটা আছে সেই লিপিটা কোন জায়গা থেকে আসছে। পৃথিবীতে লিপি কয় প্রকার? পৃথিবীতে লিপি আছে দুই প্রকার। একটা কি লিপি? একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আরেকটা কি লিপি? আরেকটা হচ্ছে খরষ্টি লিপি। একটা কি লিপি? একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আরেকটা কি লিপি? আরেকটা হইতেছে খরষ্টি লিপি। তাহলে আমাদের দেখেন একটা জিনিস, আমরা যদি মুখস্থ করি, আপনারা দেখবেন যে বিসিএস থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় প্রশ্ন আসছে, আপনাকে একটি ভাষা বলে দিবে, বলবে এই ভাষাটি কোন লিপি থেকে আসছে। বা আপনাকে বলে দিল যে পাকিস্তানের যে লিপিটা আছে সেই লিপিটা কোন লিপি থেকে আসছে। আপনাকে বলে দিবে ইরানের যে লিপিটা আছে এটা কোন লিপি থেকে আসছে। তাহলে পৃথিবীতে বর্তমানে ভাষা আছে কয়টি? পৃথিবীতে বর্তমানে ভাষা আছে প্রায় 3,500। 3,500 ভাষা আছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ভাষাটা কোন লিপি থেকে আসছে? আজকে আমরা সেই সহজ টেকনিকটা দেখাই দিব। দেখেন ব্রাহ্মী লিপি কোনগুলা? ব্রাহ্মী লিপি হচ্ছে বাম থেকে ডানে যাবে। ব্রাহ্মী লিপিগুলা বাম থেকে কোথায় যাবে? ডানে হচ্ছে গিয়ে কি যাবে। তো দেখেন আমাদের যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নাম কি? সরি, আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচের নাম কি? সেই ব্যাচের নাম হচ্ছে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। ঢাবি কি ব্যাচ? স্বপ্নপূরণ ব্যাচ। এই যে দেখেন আমি যে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচটা লিখলাম, এখানে ঢাবিটা কোন পাশ থেকে আসছে? বাম পাশ থেকে লিখছি। আর এই যে যে ব্যাচ আছে সেই ব্যাচটা আমি কোন পাশে যে শেষ করছি? ডান পাশে যে শেষ করছি। তাহলে বলেন তো বাংলা যে লিপিটা আছে সে বাংলা লিপি কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে। বুঝতে পারছেন? আবার হচ্ছে গিয়ে কি দেখি আমাদের পেজের ইংরেজি নাম কি? আমাদের পেজের ইংরেজি নাম হচ্ছে ডিউ ড্রিমার্স। ডিউ কি? ড্রিমার্স। তাহলে দেখেন এই যে যে ডিউ ড্রিমার্সটা এটা আমরা কোন পাশ থেকে লিখছি? বাম পাশ থেকে লিখছি। আর এই যে যে ড্রিমার্সটা আছে এটা কোন পাশে যে শেষ করছি? ডান পাশে যে শেষ করছি। তাহলে বলেন তো ইংরেজি যে লিপিটা আছে সেই ইংরেজি লিপি কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে হচ্ছে গিয়ে আসছে। বুঝতে পারছি? আবার দেখেন যদি সংস্কৃততে আসে, তাহলে সংস্কৃততে আমার নাম হচ্ছে আল আমিন মুহিত। আল আমিন কি? মুহিত। তাহলে দেখেন এই যে যে সংস্কৃততে আমি যে আলটা লিখলাম এটা কোন পাশ থেকে লিখছি? বাম পাশ। আর এটা শেষ করছি কোন পাশে? ডান পাশে। তাহলে আজকে আমাদের হচ্ছে গিয়ে কি মূল যে জিনিসটা আমরা জানলাম যে যেই সকল লিপি বাম পাশ থেকে ডান পাশে যায় এগুলো হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে আসছে। কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে হচ্ছে গিয়ে কি আসছে। আর খরষ্টি লিপি কোনগুলা? খরষ্টি লিপি হচ্ছে যেই লিপি ডান পাশ থেকে বাম পাশে যাবে। ডান পাশ থেকে কোন পাশে যাবে? বাম পাশে হচ্ছে গিয়ে যাবে। আমি একটু মুছে দেওয়ার হচ্ছে একটু চেষ্টা করি যাতে হচ্ছে আমাদের আসনটা একটু হচ্ছে মানে জায়গাটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, একটু জায়গাটা যেন পাওয়া যায়। তাহলে খরষ্টি লিপিটা কোন লিপি থেকে আসছে? ডান থেকে বামে। তাহলে দেখেন তো আমি একটু লিখলাম যে আল্লাহু। আল্লাহু। তাহলে দেখেন এই যে আল্লাহুর যে আলিফটা আছে সেই আলিফটা আমরা কোন জায়গা থেকে লিখছি? আমরা হচ্ছে ডান পাশ থেকে লিখছি। আর এই যে হটা আছে, হাজায় আছে, এটা আমরা শেষ করছি কোন পাশে? বাম পাশে। তাহলে বলেন তো ডান পাশ থেকে শুরু হয়ে যদি বাম পাশে শেষ হয় তাহলে বলেন আরবি লিপি কি? আরবি লিপি যে আছে এটা কি ব্রাহ্মী লিপিতে লেখা নাকি খরষ্টি লিপিতে লেখা? সবাই একটু কমেন্ট করেন তো। সবাই একটু কমেন্ট করেন তো যে যদি কোনো লিপি ডান পাশ থেকে শুরু হয়ে যদি বাম পাশে শেষ হয় তাহলে সেটা কোন লিপি থেকে আসছে? যদি কোনো লিপি ডান পাশ থেকে শুরু হয়ে যদি বাম পাশে শেষ হয় তাহলে সেটা কোন লিপি থেকে আসছে?
ডান পাশ থেকে শুরু হয়ে যদি বাম পাশে শেষ হয়, তাহলে ডান পাশ থেকে যদি শুরু হয়ে যদি বাম পাশে শেষ হয়, তাহলে সেটা কোন লিপি? তাহলে সেটা হচ্ছে খরষ্টি হচ্ছে গিয়ে কি লিপি। বুঝতে পারছেন? তাহলে একটু দেখেন তো, সৌদি আরবের লিপি, সৌদি আরবের হচ্ছে গিয়ে কি লিপি, সৌদি আরবের লিপি কোন লিপি থেকে আসছে? সৌদি আরবের লিপিটা হচ্ছে গিয়ে কি অবশ্যই খরষ্টি লিপি থেকে আসছে। ইরানের লিপিটা কোন লিপি থেকে আসছে? খরষ্টি লিপি থেকে আসছে। লিবিয়ার লিপিটা কোন লিপি থেকে আসছে? খরষ্টি লিপি থেকে হচ্ছে গিয়ে কি আসছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু সবাই একটু কমেন্ট করব। কোন লিপি যদি বাম পাশ থেকে ডান পাশে আসে, আমি আবারও বলতেছি, কোন লিপি যদি বাম পাশ থেকে ডান পাশে আসে, তাহলে সেটা কি ব্রাহ্মী লিপি নাকি খরষ্টি লিপি? সবাই একটু কমেন্ট করব। বাম পাশ থেকে যদি ডান পাশে আসে, তাহলে সেটা ব্রাহ্মী লিপি নাকি খরষ্টি লিপি? বাম পাশ থেকে ডান পাশে আসলে, বাম থেকে ডানে আসলে কোন লিপি হয়? বাম থেকে ডানে আসলে কোন লিপি হয়? আচ্ছা, সবাই খরষ্টি লিপি হচ্ছে গিয়ে কি লিখছে? হইতে পারে যে আগেরটার উত্তর আপনারা দিচ্ছেন, যে আগেরটার হচ্ছে গিয়ে কি উত্তর আপনারা হইতেছে গিয়ে কি দিতেছেন। হ্যাঁ, তাহলে বাম পাশ থেকে যদি আসে, তাহলে বাম পাশ থেকে যদি ডান পাশে আসে, তখন সেটা ব্রাহ্মী লিপি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে সাবিহা, জান্নাত, নিপা, মোনালিসা ব্রাহ্মী লিপি। বুঝতে পারছেন? তাহলে লিপি নিয়ে যে আমাদের একটা ঝামেলা ছিল, সেই লিপি নিয়ে আমরা ঝামেলাটা হচ্ছে গিয়ে কি শেষ করলাম। এখন আসি বাংলা ব্যাকরণ। সবাই একটু হচ্ছে গিয়ে কি খাতার ভিতর লিখবেন যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুপসাও। ম্যানুয়েল দা আসুপসাও। এই যে লে সমান সমান 1734 সমান সমান পর্তুগিজ, প্র সমান সমান 1743 সমান সমান কি রোমান। এটা একটু সবাই একটু লিখবেন। হ্যাঁ, লিখবেন অথবা স্ক্রিনশট হচ্ছে গিয়ে কি দিয়ে লিখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই একটু মেনশন করে দিবেন এবং কি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখেন যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করছে কে? ম্যানুয়েল দা আসুপসাও। এই ম্যানুয়েল দা আসুপসাও একজন পর্তুগিজ নাম, মানে কি পাদ্রী ছিলেন। কথাটা কি বুঝতেছেন? পর্তুগিজ পাদ্রী জিনিসটা কি? আমরা যেরকম মুসলমানদের যে হচ্ছে গিয়ে কি নেতা আছে, ধর্মীয় নেতা, তাদেরকে আমরা ইমাম বলি। হিন্দুদের যে হচ্ছে গিয়ে কি ধর্মীয় নেতা আছে, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ বা পণ্ডিত। তো ঠিক একই রকম ভাবে খ্রিস্টানদের যে হচ্ছে গিয়ে কি আপনার ধর্ম যাজক থাকে, তাদেরকে বলা হয় পাদ্রী। তো সে যেহেতু একজন পর্তুগিজ নাগরিক ছিল, পর্তুগিজ কি ছিল? পর্তুগিজ হইতেছে গিয়ে কি নাগরিক হইতেছে গিয়ে কি ছিল, তাহলে সে বাংলা ব্যাকরণটা কোন ভাষায় লিখছে? পর্তুগিজ ভাষায়। লে মানে লেখা হয়, কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। প্র মানে কি? প্র মানে প্রকাশ করা হয়, কোন ভাষায়? রোমান ভাষায়। প্র মানে প্রকাশ করা হয় কোন ভাষায়? রোমান হইতেছে গিয়ে কি ভাষায়। বুঝতে পারছেন? প্র মানে প্রকাশ করা কোন ভাষায়? রোমান ভাষায়। তাহলে সবাই একটু আমরা কমেন্ট করি, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়? সবাই একটু কমেন্ট করব, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়? আমরা জানি এটার উত্তরটা কি হবে? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়েছে পর্তুগিজ ভাষায়। আবার যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়, তখন আমরা বলবো সর্বপ্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় রোমান ভাষায়। কোন ভাষায় প্রকাশিত হয়েছে? রোমান হচ্ছে গিয়ে কি ভাষায়। বুঝতে পারছি? আচ্ছা, দেখেন তারপরে দেখেন লাইনটা একটু দেখেন, সর্বপ্রথম বাংলা ভাষায়, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেট। ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেট। সবাই একটু এই জায়গায় একটু দাগ দিয়ে রাখবেন, বাংলা ভাষায়। বাংলা ভাষায় দেখেন, বাংলা ভাষায়।
তাহলে সর্বপ্রথম যে আমাদের বলছি ম্যানুয়েল দা আসুমসাও, তিনি কিন্তু বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে নাই, তিনি রচনা করছে পর্তুগিজ ভাষায়। আমাদের 2 নাম্বার প্রশ্ন রয়েছে, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করে? সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে নেথিয়েল ব্রাসি হেলহেট। কত সালে? 1778 সালে। কত সালে? 1778 সালে। এই লাইনটা একটু হইতেছে গিয়ে কি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে সর্বপ্রথম আমরা একটু সবাই মাথা খাটাবো এবং কি বোর্ডের দিকে তাকাবো। দেখেন, যদি প্রশ্ন সেরকম ভাবে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে কে, আমরা বলবো ম্যানুয়েল দা আসুমসাও। যদি বলে সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে, আমরা বলবো নেথিয়েল ব্রাসি হেলহেট। সবাইকে আমরা বুঝতে পারছি? তাহলে একটু সবাই একটু কমেন্ট করেন তো, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? সবাই একটু কমেন্ট করবো আমরা। সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? সর্বপ্রথম, তাহলে একটু কমেন্ট করবো আমরা। সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ নেথিয়েল ব্রাসি হেলহেট। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এবার 3 নাম্বারটা সবাই একটু হচ্ছে গিয়ে কি দেখেন, 3 নাম্বারটায় বাঙালিদের মধ্যে এই জায়গায় যে একটু হচ্ছে গিয়ে কি আপনারা মানে এটা নোট করে রাখবেন। তাহলে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করে কে? তখন তার নাম আসবে কি, রাজা রামমোহন রায়। রাজা কি রায়? রামমোহন হচ্ছে গিয়ে কি রায়। বুঝতে পারছি? রাজা কি রায়? রাজা হচ্ছে গিয়ে কি রামমোহন রায়। তিনি কি ছিল? তিনি বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা। বুঝতে পারছেন? তাহলে একটু সবাই একটু হচ্ছে গিয়ে কি আমরা মনোযোগ দিব, প্রশ্নগুলো একটু দেখব। প্রশ্নগুলা, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? উত্তর হবে নেথিয়েল ব্রাসি হেলহেট। যদি বলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে কে, হবে ম্যানুয়েল দা আসুমসাও। আবার যদি বলে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করে কে, তখন উত্তর হবে রাজা রামমোহন রায়। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। সবাইকে আমরা এই প্যাচটা কি বুঝতে পারছি? সবাই সবাই বলেন একটু, এই প্যাচটা কি আমরা সবাই বুঝতে পারছি? এই প্যাচটা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি একটু মুছে ফেলতেছি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে গিয়ে কি দেখলাম। তাহলে একটু আমরা একটু দেখি তো সবাই একটু হচ্ছে গিয়ে কি পড়ছেন কিনা। যদি বলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে কে, হবে ম্যানুয়েল দা আসুমসাও। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় রচিত। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত? আমরা বলবো রোমান ভাষায়। যদি বলে সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে, উত্তর হবে নেথিয়েল ব্রাসি হেলহেট। যদি বলে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করে কে, তখন হবে রাজা রামমোহন রায়। সবাই যদি আমরা বুঝে থাকি তাহলে একটু ওকে বা ডান লিখে হচ্ছে গিয়ে কি একটু কমেন্ট করব, ঠিক আছে? যদি আমরা ক্লাসটা যদি হচ্ছে গিয়ে কি বুঝে থাকি তাহলে আমরা ওকে বা ডান লিখে একটু হচ্ছে গিয়ে কি করব। আচ্ছা, এইটা আমরা গেলাম। এখন আমরা দেখব যে বাক্যের ভিতরে অলংকার। আপনাকে দেখবেন যে বিগত সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করছেন, সেখানে যে দেখবেন যে আপনাকে একটা লাইন উঠাই দিছে, সেই লাইন থেকে আপনাকে বলছে যে হচ্ছে গিয়ে কি অলংকার কি, অলংকার তুমি খুঁজে বের করো। দেখেন অলংকার, অলংকারের আগে বেসিক ধারণাটা বুঝেন। অলংকার জিনিসটা কি? অলংকার হলো আমরা জানি যে চুড়ি, তারপর হচ্ছে গিয়ে কি কানের দুল, হাতের বালা, তারপরে কি পায়ের চুল, এগুলাকে বলা হচ্ছে গিয়ে কি অলংকার। তো অলংকার কিন্তু পড়লেও চলে, না পড়লেও চলে। কথাটা কি বুঝতেছেন? যেমন আমাদের যে বাপ মা আছে বা আমাদের যে বোনরা আছে, এত রাত্রে তারা কি অলংকার পরে আছে, তাই বলে কি তাদের সুন্দর লাগে না? তাইলে ঠিক আছে। তো অলংকার হইল যে হচ্ছে গিয়ে কি একটু লিখবেন, যে সকল শব্দ বাক্যে
বাক্যে ব্যবহার করলেও চলে আবার না করলেও চলে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হয় না, কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হয় না, তাকেই বলে হচ্ছে গিয়ে কি অলংকার। তাহলে অলংকার কোনগুলা? অলংকার হচ্ছে যেই সকল শব্দগুলা বাক্যে ব্যবহার করলেও চলে, বাক্যে ব্যবহার না করলেও চলে, কিন্তু অর্থের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, তাকে বলা হয় অলংকার। বুঝতে পারছেন বিষয়টা? তাকে বলা হয় কি অলংকার। তাহলে এই যে বিষয়গুলো আছে এতটুকু কি আমরা সবাই স্ক্রিনশট বা লেখা নিছি? যদি স্ক্রিনশট বা লেখা নেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাব। বুঝতে পারছেন? যেমন আমরা হচ্ছে গিয়ে কি সবাই একটা গান পড়ছি, গানটার নাম কি? সবকটা জানালা খুলে দাও না, সবকটা জানালা খুলে দাও না। এই যে নাটা আছে, বলেন তো সবকটা জানালা খুলে দাও না, এইটা দ্বারা কি জানালা খুলতে বলছে নাকি খুলতে না করছে? একটু সবাই কমেন্ট করেন তো। সবকটা জানালা খুলে দাও না, এটা দ্বারা কি জানালা খুলতে বলছে নাকি খুলতে না করছে? কোনটা হবে উত্তর? সবকটা জানালা খুলে দাও না, এখানে যে লাইনটা আছে এটার ভিতরে কি জানালা খুলতে বলছে নাকি খুলতে না করছে? কোনটা? খুলতে বলছে। মারিয়া জেনিন, অবশ্যই ধন্যবাদ। তাহলে সবকটা জানালা খুলে দাও না, এখানের ভিতরে এই যে হচ্ছে গিয়ে কি নাটা আছে, এখানে কিন্তু খুলতে বলছে। তাহলে একটু ধরেন যে হচ্ছে গিয়ে কি আমি কি করলাম, এই যে নাটা আছে এই নাটা আমি এখন মুছে দিলাম। কথাটা কি বুঝতে পারছেন? খুলে দাও, আমি নাটা মুছে দিলাম। তাহলে এই যে নাটা মুছে দিছি, বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? বাক্যের অর্থের কিন্তু কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। আমি আরেকটু ক্লিয়ার করে হচ্ছে গিয়ে কি বলি, বলা আছে সবকটা জানালা খুলে দাও না। এই যে আলোচ্য বাক্যের ভিতরে যে নাটা আছে, এই নাটা বাক্যের ভিতরে দেখেন, আমি এই নাটা এখন কি করলাম, বন্ধ করে রাখলাম। বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? সবাই মনে করেন যে এখানে নাটা নাই, বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। তাই এই যে নাটা আছে, এই নাটা বাক্যের ভিতরে থাকলেও চলে, না থাকলেও চলে। তাহলে এইটা হইলো গিয়ে কি, এটা হইলো একটা অলংকার। বুঝতে পারছেন? এটা হইলো গিয়ে কি একটা অলংকার। আবার দেখেন যদি এরকম ভাবে হচ্ছে গিয়ে কি বলে যে ওগো এদিকে আসো না, ওগো এদিকে কি না আসো না। সবাই একটু বলেন তো, ওগো এদিকে আসো না, এইখানে যে ব্যবহৃত হয়েছে যে নাটা, তারা কি আসতে বলছে নাকি আসতে না করছে? কোনটা বলেন তো, বলেন তো, একটু বলেন তো সবাই। এইখানে যে হচ্ছে গিয়ে কি আছে যে নাটা, ওগো এদিকে আসো না, এখানে কি তাকে আসতে বলছে নাকি আসতে না করছে? হ্যাঁ, মারিয়া জেনিন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে কি বলছে, ওগো এইদিকে আসো না, এখানে এই যে নাটা আছে তারা বলছে আসতে, কি বলতে? আসতে। তাহলে এই নাটা যদি আমি মুইসা দেই, বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাই আলোচ্য বাক্যের ভিতরে এই যে নাটা আছে, এই নাটা হইল একটা অলংকার। নাটা কি একটা অলংকার। আবার দেখেন ওগো, এই যে শব্দটা আছে, এই ওগো এই শব্দটাও কিন্তু একটা অলংকার। আমি যদি এই ওগোটা যদি মুইসা দেই, ধরেন এই ওগোটা আমি কি করলাম, মুইসা দিলাম, বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। তাহলে যেই সকল শব্দগুলা বাক্যের ভিতরে ব্যবহার করলেও চলে, ব্যবহার না করলেও চলে, শুধুমাত্র অর্থ ঠিক থাকে, তাকেই বলে অলংকার। আমরা কি সবাই অলংকার কি বুঝছি? আমরা কি সবাই অলংকার কি বুঝছি? সবাই একটু হচ্ছে কমেন্ট করবো, আমরা কি সবাই অলংকার কি বুঝছি? সবাই যদি বুঝা থাকি তাহলে একটু অলংকার নিয়ে একটু কমেন্ট করব, অলংকার নিয়ে একটু কমেন্ট করব। সবাই যদি হচ্ছে গিয়ে কি বুঝা থাকি তাহলে অলংকার নিয়ে আমরা একটু কমেন্ট করব। বুঝতে পারছি? অলংকারটা যদি আমরা বুঝা থাকি তাহলে সবাই একটু কমেন্ট করব, অলংকার সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা তাহলে হচ্ছে গিয়ে কি অলংকারটা বুঝছেন। এখন আমরা আরেকটু বেসিকের দিকে হচ্ছে গিয়ে কি চলে যাব। কথাটা কি বুঝতেছেন? আরেকটু বেসিকের দিকে আমরা এখন হচ্ছে গিয়ে কি দেখবো এরকম ভাবে যে আরেকটা আছে বেসিকের ভিতরে, সেটা হচ্ছে গিয়ে কি ছন্দ। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কি ছন্দ।
আমরা সকলে হইতেছে গিয়ে কি মুখস্থ করছি, কি মুখস্থ করছি একটু মনে করে দেখেন। আমরা কি মুখস্থ করছি? আমরা বলছি সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আসলে সোনার তরী কবিতাটি কেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমরা কিন্তু জানি না। আবার আপনার হচ্ছে গিয়ে কি বলছি যে আমাদের হচ্ছে বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিদ্রোহী কবিতাটি কেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমরা জানি না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবেন যে আপনার বলে দিছে যে একটা কবিতার লাইন উঠে দিছে, বলছে এই লাইনটি কোন ছন্দে রচিত তা তুমি খুঁজে বের করো। বুঝতে পারছেন? এই লাইনটি কোন ছন্দে হচ্ছে গিয়ে কি রচিত তা তুমি খুঁজে বের করো। তাহলে তখন আমরা এইটার উত্তর কিভাবে হচ্ছে গিয়ে কি দিব? ছন্দ মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, একটা স্বরবৃত্ত ছন্দ। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দ। দেখেন, যখন স্বরবৃত্ত ছন্দ আসবে, এই স্বরবৃত্ত ছন্দটা সবসময় ছড়ায় ব্যবহৃত হবে। আর ছড়া সবসময় কি থাকে? ছড়া সবসময় অর্থহীন থাকে। ছড়া সবসময় কি থাকে? অর্থহীন। বলেন তো ছড়া এবং কবিতার ভিতরে পার্থক্যটা কি? কবিতায় প্রত্যেকটি লাইনের একটা অর্থ থাকে, কিন্তু ছড়ায় কোনোদিন কোনো লাইনের কি থাকবে না? অর্থ থাকবে না। যেমন আমরা ছোটকালে পড়ছি, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। খোদার কসম করে বলেন, পৃথিবীতে এরকম কোন প্রাণী আছে যে শিংও আছে আবার ডিমও পারে? এরকম কোন প্রাণী নাই। তাহলে এইটাই হইতেছে গিয়ে একটা ছড়া। কথাটা কি বুঝতেছেন? যে যেই ছড়ার কোনো কি নাই? অর্থ নাই। আমরা সর্বশেষ ছড়া পড়ছিলাম, আমরা সর্বশেষ ছড়া পড়ছিলাম ক্লাস 4-এ। মনে করে দেখেন যে বলা আছে লাঠি বন বন, মাটি টন টন, ফোড়া টন টন, এগুলো হইতেছে গিয়ে কি? ছড়া। তাহলে বলেন ছড়া আর কবিতার ভিতরে পার্থক্যটা কি? ছড়া আর কবিতার ভিতরে পার্থক্যটা কি? ছড়া সমান সমান অর্থহীন, অর্থাৎ ছড়ার কোনো অর্থ থাকবে না। আর কবিতা সমান সমান কি? অর্থ সহ। কবিতার কি থাকবে? অর্থ থাকবে। বুঝতে পারছি? সবাই বলেন তো, আমরা ছড়া আর কবিতার গদ্য ছন্দ স্যার, গদ্য ছন্দ বলতে পৃথিবীতে কোনো ছন্দ নাই, এগুলো হচ্ছে আধুনিক যুগের স্যারদের হচ্ছে গিয়ে কি সৃষ্টি। গরু কি ডিম পারে না? হ্যাঁ, গরু ডিম পারে, অবশ্যই ডিম পারে। ঠিক আছে, গরু হচ্ছে গিয়ে কি ডিম পারে। তাহলে হইতেছে গিয়ে কি আমাদের যে এখানে একজন আছে মোহর চৌধুরী, মোহর চৌধুরী ডিউ ডিমার্সের যে ইটা আছে, অফিসটা আছে ফার্মগেট হলিক্রস কলেজের বিপরীত পাশে। এই জায়গায় আপনাদের বাসার যে গরুটা আছে ওইখান থেকে কয়েকটা ডিম পাঠাই দিবেন। ঠিক আছে, একটু হচ্ছে গিয়ে কি ডিমটা পাঠাই দিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি একটু দেখবো ছড়া মানে কি? ছড়ায় হচ্ছে অর্থহীন। আর কবিতা মানে কি? কবিতা হচ্ছে অর্থ থাকবে। আচ্ছা, মাত্রাবৃত্ত ছন্দ মানে কি? মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মিল থাকবে। আমরা দেখবো যে অনেক সময় কবিতার ভিতরে এরকম ভাবে দেওয়া থাকে যে হচ্ছে গিয়ে কি 2 + 6 + 8 + 4 এরকম হচ্ছে গিয়ে কি দেওয়া থাকে। আমাদের যে সোনার তরী কবিতাটি, এটার ভিতরে লেখা আছে যে হচ্ছে 8 + 8 + 6। এই 8 + 8 + 6 এটার মানে কি? দেখো, মাত্রাবৃত্ত ছন্দ মানে হচ্ছে ছবি কবিতাটি গদ্য ছন্দে রচিত। স্যার বাইরে গদ্য ছন্দটা 80। তুমি যদি অতিরিক্ত জ্ঞান প্রদর্শন করতে চাও তাহলে ডিউ ডিমার্সে তুমি ক্লাস নিতে পারো। ঠিক আছে, আমরা আগে 80, আমরা সকলেই বুঝাই দিব, সবটাই বুঝাই দিব। দেখো, মাত্রাবৃত্ত ছন্দ কোনগুলা? মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মিল থাকবে, মানে 2 নাম্বার লাইনের সাথে 4 নাম্বার লাইনের মিল থাকবে, 4 নাম্বার লাইনের সাথে 6 নাম্বার লাইনের মিল থাকবে, 6 নাম্বার লাইনের সাথে 8 নাম্বার লাইনের মিল থাকবে। আবার 2 নাম্বার লাইনের সাথে 6 নাম্বার লাইনের মিল থাকবে, 4 নাম্বার লাইনের সাথে 8 নাম্বার লাইনের মিল থাকবে। অর্থাৎ কোনটা যদি কি আচ্ছা, কথাটা কি বুঝতেছেন? তাহলে হচ্ছে কি কোন লাইনের ভিতরে যদি অন্তর্ভুক্ত লাইনের ভিতরে যদি কি থাকে? মিল থাকে, তাহলে সেটা হইতেছে গিয়ে কি? সেটা হবে আপনার মাত্রাবৃত্ত ছন্দ রচিত। দেখেন তো আমাদের সোনার তরী কবিতার ভিতরে কি বলা আছে? সোনার তরী কবিতার ভিতরে বলা আছে গগনে গরজ মেঘ গণ বরষা, কুলে একা বসিয়াছি নাই ভরসা। তাহলে দেখেন তো বর্ষা ভরসা মিল আছে নাকি নাই?
মিল আছে, তাহলে সেটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দে রচিত। বুঝাইতে পারছেন? আবার যদি হইতেছে গিয়ে কি বলা থাকে 8 + 6 + মানে 22, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো ভালো, তুমি 22 হচ্ছে গিয়ে কি চলে যাও। আবার হইতেছে গিয়ে কি দেখেন, আচ্ছা ডিউডিমার্সের যারা হচ্ছে গিয়ে কি ক্লাস করতেছেন, তারা যদি অত্যধিক পরিমাণে মেধা প্রদর্শন করতে চান তাহলে আমাদের ক্লাসগুলো করার দরকার নেই, কারণ আপনি নিজেই তো মেধাবী। কথাটা কি বুঝতেছেন? আর যদি মনে করেন যে আপনার থেকে ডিউডিমার্সের যে শিক্ষকগুলো আছে, আমাদের তারেক স্যার 12 বছরের অভিজ্ঞ, আমি 10 বছর ধরে পড়াই, যদি মনে হয় যে আমরা ভালো জানি, তাহলে একটু কথা না বলে আজাইরা কমেন্ট না করে একটু হচ্ছে গিয়ে কি দেখেন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যখন আমাকে বলবে দুইটি বাক্যের সাথে মিল, যেমন দেখেন আমাদের হচ্ছে গিয়ে কি সোনার তরী কবিতার ভিতরে বলে গেছে গান গে তরিবে কে যায় পারে, তাহলে হইতেছে গিয়ে কি প্রথম লাইনটা কি? পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে, তাহলে পারে উহারে মিল আছে না? তাহলে সেটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দে হচ্ছে গিয়ে কি রচিত। বুঝতে পারছেন? আবার আমাদের যে বিদ্রোহী কবিতা আছে, সেই বিদ্রোহী কবিতার ভিতরে দেখবেন যে লেখা আছে বলবীর, প্রথম লাইনটা কি? বীর, চির উন্নত মম শির, তাহলে বীর শির মিল আছে নাকি নাই? তাহলে সেটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দে রচিত। আবার যদি বলে যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তাহলে দেখেন তলে জলে মিল আছে নাকি নাই? তাহলে সেটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কথাটা কি বুঝতে পারছেন? আবার হচ্ছে গিয়ে একটু চলে যান যে পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, তাহলে দ্বিতীয় লাইনে কি ছিল? প্রেম। সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম, তাহলে 4 নাম্বার লাইনে কি ছিল? 2 নাম্বার লাইনে ছিল প্রেম, 4 নাম্বার লাইনে ছিল হেম। বলেন মিল আছে নাকি নাই? তাহলে যখন দুইটি লাইনের ভিতরে বা কবিতার লাইনের ভিতরে মিল থাকবে তখন সেটা কোন ছন্দে রচিত? তখন সেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে সবাই একটু বলেন তো, আমরা কি মাত্রাবৃত্ত ছন্দ কি বুঝতে পারছি? সবাই কি হচ্ছে গিয়ে কি মাত্রাবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দটা সবাইকে আমরা বুঝতে পারছি? মাত্রাবৃত্ত ছন্দটা কি সবাইকে আমরা বুঝতে পারছি? প্লিজ মাত্রাবৃত্ত ছন্দটা, যদি মাত্রাবৃত্ত ছন্দটা বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে জানাবো। মাত্রাবৃত্ত ছন্দটাকে সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এটা হইতেছে গিয়ে কি আপনার মাত্রাবৃত্ত হচ্ছে গিয়ে কি ছন্দ। এবার দেখেন অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ মানে কি? অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে অমিল। অক্ষরবৃত্ত ছন্দ মানে কি? অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে গিয়ে কি অমিল, অর্থাৎ কবিতার ভিতরে আপনার প্রত্যেকটি লাইনের কোনো কি থাকবে না, কবিতার ভিতরে হচ্ছে গিয়ে কি প্রত্যেকটি লাইনের, আচ্ছা 8 + 8 + হচ্ছে গিয়ে কি 6 কিভাবে হলো একটু হচ্ছে গিয়ে কি বলেন। আচ্ছা আপনি একটু সুন্দর করে হচ্ছে গিয়ে কি দেখেন যে আপনার এখানে সুন্দর করে লেখা আছে যে হচ্ছে গগনে গরজ মেঘ গণ বরষা কুলে একা বসে আছি নাই বরষা, যখন বলবে যে বুঝাইতে পারছি বিষয়টা? 8 + 8 + হচ্ছে গিয়ে কি 6। এখন দেখেন অক্ষরবৃত্ত ছন্দ মানে কি? অক্ষরবৃত্ত ছন্দ মানে হচ্ছে যেই সকল ছন্দের ভিতরে কোনো কি থাকবে না, কোনো মিল থাকবে না। আমাদের বইয়ের ভিতরে অক্ষরবৃত্ত ছন্দের একটা কবিতা আছে, সেই কবিতার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাথ। আমি বিভীষণের প্রতি মেঘনাথের কয়েকটি লাইন আপনাকে হচ্ছে গিয়ে একটু বলতেছি, একটু শোনেন সবাই। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে, উচিত কি তব এ কাজ নিজ গৃহ পথ দেখাও তস্করে, কেমনে ভুলিলে তুমি কে তুমি, নিকষা সতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, বৃথা গঞ্জি তোমা পিতৃব্য তুমি, সারদার যাবস্রাগারে পাঠাইব রামানুজের সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে, উত্তরিলা হচ্ছে গিয়ে কি রাবণী, বিথায়ে সাধনা ধীমান রাঘব দাস আমি, কেমন করিয়া বিরুদ্ধ কাজ করিব রক্ষিতে অনুরোধ, তখন হচ্ছে গিয়ে কি উত্তরিলা রাবণী, তব বাক্য ইচ্ছা মরিবারে। তাহলে দেখেন আমি প্রায় 14টা লাইন বলছি, কোন লাইনের সাথে কোন লাইনের কোনো কি মিল আছে? কোনো মিল নাই। তাহলে কোন একটি বাক্যের ভিতরে কবিতার ভিতরে যদি লাইনের অমিল থাকে তাহলে সেটা কোন ছন্দে রচিত? তাহলে সেটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে বলেন তো ছন্দ নিয়া আর কোন সমস্যা কি আমাদের ইহজগতে আর কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন ছন্দ নিয়া আজকের ক্লাসের পর ইহজগতে আর কি কোনো সমস্যা হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন।
সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে প্রায় 50 জনের উপরে হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট আছেন, কিন্তু আপনারা হইতেছে গিয়ে কি আপনারা ক্লাসটা শেয়ার দিচ্ছেন না। কিন্তু বলা হয় যে যারা আপনার থাকে, যারা আপনার হচ্ছে গিয়ে কি ভালো স্টুডেন্ট থাকে, তারা সংকীর্ণ মনা হয় না, তারা সবসময় নিজেরা ক্লাস করে এবং অন্যদের ক্লাসটা করার সুযোগ দেয়। বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আজকের ক্লাস কি খারাপ লাগতেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি পড়ানো হয় তাহলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকার জন্য যেই কষ্টটা করা দরকার বা যেই রাস্তাটা করা দরকার, সেটা কি আপনারা কি পাবেন বলে মনে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ বেচে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে নীল প্রজাপতি ভাইয়া, আরেকবার হচ্ছে গিয়ে কি বলেন ভাইয়া, এই ছন্দ আমি কয়েকটি এমসিকিউ দেয়া যাবে মানে বুঝি নাই, প্লিজ বুঝি নাই। স্বরবৃত্ত ছন্দ মানে কোনো অর্থ থাকবে না। জি জি জি, স্বরবৃত্ত ছন্দতে কোনো অর্থ থাকবে না। কথাটা কি বুঝতেছেন? স্বরবৃত্ত ছন্দে কোনো অর্থ থাকবে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু হইতেছে গিয়ে কি আরেকটু ভিতরে হচ্ছে গিয়ে কি একটু চলে যাই সবাই, আরেকটু ভিতরে একটু চলে যাই সবাই। আপনাকে অনেক সময় হচ্ছে গিয়ে কি প্রশ্ন করবে যে শব্দে কতগুলো ধ্বনি আছে, শব্দে কতগুলো কি আছে, শব্দে কতগুলো ধ্বনি আছে, একটা প্রশ্ন করবে। আবার 2 নাম্বার হচ্ছে গিয়ে কি প্রশ্ন করবে যে শব্দে কতগুলো বর্ণ আছে, কতগুলো কি আছে, কতগুলো হচ্ছে বর্ণ আছে। এই 2 নাম্বার হচ্ছে গিয়ে একটা প্রশ্ন করবে, একটা শব্দ দিয়ে দিবে, বলবে এই শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে তা তুমি খুঁজে বের করো। ডিমার্সের ক্লাস খারাপ। আচ্ছা, মোহর চৌধুরী, আচ্ছা আচ্ছা, এই পাম দিতে হবে না, ঠিক আছে, পামের কিছু নাই, সবাই আমরা পড়াশোনা করব, একসাথে পড়াশোনা করব, পামের কিছু নাই। দেখেন, শব্দে কতগুলো ধ্বনি আছে এটা একটা প্রশ্ন করবে, আবার শব্দে কতগুলো বর্ণ আছে এটা একটা প্রশ্ন করবে। আমার জীবনের সর্বপ্রথম যে আমি ক্লাস নিছি 2000 হচ্ছে গিয়ে কি আপনার 15 সালে, তখন সাভার ব্রাঞ্চে আমাকে হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করা হয়েছিল যে স্ত্রী, এই স্ত্রী শব্দের ভিতরে কতগুলো বর্ণ আছে, কত বর্ণ আছে, স্ত্রী শব্দের ভিতরে কতগুলো বর্ণ আছে, একটা আপনাকে কি করবে প্রশ্ন করে দিবে। দুইটার মধ্যে, আচ্ছা ভাইয়া ডিফারেন্স কি এই দুইটার মধ্যে প্লিজ একটু বলেন। সিয়াম আলম, আগে একটু দেখেন, আমি হচ্ছে গিয়ে কি বুঝাই দিচ্ছি, আজ অব্দি তো আমি না বুঝাই দিই না, একটু দেখেন। আপনাকে বলবে স্ত্রী শব্দের ভিতরে কতগুলো বর্ণ আছে। তাহলে দেখেন, স্ত্রী শব্দের ভিতরে সর্বপ্রথম কি আছে, একটা দন্তস্ব, তারপরে কি আছে একটা ত, তারপরে একটা কি আছে র, তারপরে একটা কি আছে দীর্ঘ ই কার। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে স্ত্রী শব্দের ভিতরে কতগুলো বর্ণ আছে? স্ত্রী শব্দের ভিতরে হচ্ছে 4টি বর্ণ আছে। কয়টি বর্ণ? 4টি হচ্ছে গিয়ে কি বর্ণ। বুঝতে পারছেন? 4টি কি বর্ণ। আবার দেখেন, আমাদের যে হচ্ছে গিয়ে কি ব্যাচের নাম কি? আমাদের ব্যাচের নাম হচ্ছে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। ঢাবি কি? স্বপ্নপূরণ হইতেছে গিয়ে কি ব্যাচ। যারা আপনারা হচ্ছে গিয়ে কি প্রশ্ন করছেন এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, তাদের জন্যই এইটা বুঝানো। হ্যাঁ, একটু হচ্ছে গিয়ে কি সবাই একটু দেখবেন, যখন আপনাকে বলবে যে ঢাবি এই শব্দের ভিতরে কতগুলা, এই ঢাবি এই শব্দের ভিতরে কতগুলো আপনার কি আছে, বর্ণ আছে। তাহলে দেখেন তো, ঢাবির ভিতরে কতগুলা বর্ণ আছে। প্রথম হইলো ড, তারপরে কি আকার, তারপরে হচ্ছে গিয়ে কি ব, তারপরে হচ্ছে গিয়ে কি ই। তাহলে ঢাবি এই শব্দের ভিতরে বর্ণ কয়টি? ঢাবি এই শব্দের ভিতরে বর্ণ হচ্ছে 4টি। কয়টি বর্ণ আছে? 4টি হচ্ছে গিয়ে কি বর্ণ আপনার আছে। এখন দেখি আপনার স্বপ্ন এই শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে। স্বপ্ন এই শব্দের ভিতরে কতগুলো ধ্বনি? প্রথম আছে গিয়ে কি দন্তস্ব, দন্তস্বর ভিতরে সবাই একটু উচ্চারণ করেন, স্বপ্ন, সবাই একটু উচ্চারণ করবো আমরা, স্বপ্ন। তাহলে দন্তস্বর ভিতরে কি আছে? অ আছে, তারপরে কি আছে একটা প, তারপরে একটা কি আছে ন, তারপরে নয়ের ভিতরে কি আছে একটা অ আছে। কথাটা কি আপনি বুঝতে পারতেছেন? যখন আপনাকে বলবে ধ্বনি কয়টা, তখন অন্তর্ভুক্ত যে অগুলা আছে সেই অগুলাও কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? যখন অন্তর্ভুক্ত এই শব্দের ভিতরে যখন অ বলবে তখন সে অগুলো চলে আসবে। আরেকটা শব্দ দিয়ে আমি একটু ক্লিয়ার করি। দেখেন, আপনাকে একটা শব্দ দিল, সেই শব্দের নাম কি? বলদ। আমরা একটু সবাই বলি, এখানে কি শব্দ দেয়া আছে? বলদ।
বলদ শব্দের ভিতরে বর্ণ আছে কয়টি? সবাই একটু কমেন্ট করবো আমরা। বলদ শব্দের ভিতরে বর্ণ কয়টি? সবাই একটু কমেন্ট করব। বলদ শব্দের ভিতরে বর্ণ কয়টি? প্লিজ সবাই একটু কমেন্ট করবে। বলদ এই শব্দের ভিতরে হচ্ছে বর্ণ কয়টি? বলদ শব্দের ভিতরে অসংখ্য ধন্যবাদ। বলদ শব্দের ভিতরে বর্ণ আছে কয়টি? বলদ শব্দের ভিতরে বর্ণ আছে 3টি। কিন্তু যদি বলে যে বলদ শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টা? ধ্বনি কয়টি? ধ্বনি কয়টি? তাহলে একটু সবাই একটু দেখেন তো। প্রথমে আমরা বলতেছি বলদ, তাহলে বয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, লয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, দয়ের সাথে কোনো অ নাই, তাই উচ্চারিত হচ্ছে না। তাহলে যখন বলবে বলদ শব্দের ভিতরে ধ্বনি কয়টি, তাহলে দেখেন ধ্বনি আছে কয়টা? 5টা। ধ্বনি আছে কয়টা? 5টা। বুঝতে পারছি? তাহলে বলদ শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টি? বলদ শব্দের ভিতরে ধ্বনি আছে 5টা। কিন্তু বলদ শব্দের ভিতরে বর্ণ আছে কয়টি? বলদ শব্দের ভিতরে বর্ণ আছে হচ্ছে গিয়ে কি 3টি। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা ধ্বনি এবং বর্ণ যে আছে সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, একজন রুগী আমার ক্লাস করতেছে আর কি। একজন রুগী আমার ক্লাস করতেছে, সে হসপিটাল থেকে আইসা আমার ক্লাস করতেছে, তো আমি নিজেকে খুব গ্রেট মনে করতেছি আর কি। বুঝতে পারছেন? তাহলে দেখেন বলদ শব্দের ভিতরে বর্ণ আছে হচ্ছে গিয়ে কি 3টি, কিন্তু ধ্বনি আছে কয়টি? 5টি। আমরা আরেকটু গভীরে হচ্ছে গিয়ে কি যাই। আরেকটু হচ্ছে গিয়ে কি গভীরে আমরা একটু যাই, আপনারা একটু হচ্ছে গিয়ে কি দেখবেন। যদি বলে আমার নাম কি? আমার নাম হচ্ছে মুহিত। আমার নাম কি? আমার নাম হচ্ছে মুহিত। তাহলে বলেন তো মুহিত শব্দের ভিতরে বর্ণ কয়টি? মুহিত শব্দের ভিতরে বর্ণ কয়টি? মুহিত শব্দের ভিতরে বর্ণ কয়টি? মুহিত শব্দের ভিতরে বর্ণ হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে কি ম, তারপরে কি রস্য উ, তারপরে হচ্ছে গিয়ে কি হ, তারপর হচ্ছে রস্য ই কার, তারপর হচ্ছে গিয়ে কি দ। তাহলে মুহিত শব্দের ভিতরে বর্ণ কয়টি? মুহিত শব্দের ভিতরে বর্ণ হইল আপনার 5টি। কয়টি বর্ণ আছে? 5টি হচ্ছে গিয়ে কি বর্ণ আছে। বুঝতে পারছি? আবার হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখব যে এই যে আছে হচ্ছে গিয়ে কি আপনাকে যদি বলে এরকম ভাবে যে সলিল, সলিল, সলিল শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টি? ধ্বনি কয়টি? ধ্বনি কয়টি? তাহলে ধ্বনি যদি বলে তাহলে প্রথমে আমি কি উচ্চারণ করেন সবাই সলিল, তাহলে দন্ত স্বর সাথে কি আছে? একটা অ আছে, তারপরে কি ল আছে, তারপরে কি রস্য ই কার আছে, তারপরে কি আছে? ল আছে। তাহলে সলিল শব্দের ভিতরে ধ্বনি কয়টি? 1 গা, 2 গা, 3 গা, 4 গা, 5 গা। তাহলে সলিল শব্দের ধ্বনি কয়টি? ধ্বনি হচ্ছে গিয়ে কি 5টি। বুঝতে পারছি সকলকে? তাহলে একটু হচ্ছে গিয়ে কি সবাই একটু বলবো তো আমরা যে ধ্বনি এবং বর্ণ নিয়ে যে ঝামেলা সেটাকে আমরা বুঝতে পারছি। মা আমি ক্লাসে এলে তো কাটাই দিতেছি। তাহলে বলদ শব্দের ভিতরে সলিল শব্দের ভিতরে হচ্ছে গিয়ে কি ধ্বনি কয়টি? সলিল শব্দের ভিতরে ধ্বনি হচ্ছে গিয়ে কি 5টি। তাহলে বলেন তো ধ্বনি এবং বর্ণ নিয়ে আমাদের যে ঝামেলাটা হওয়ার কথা ছিল, আজকে কি সবাইকে আমরা বুঝতে পারছি? সবাই একটু হচ্ছে গিয়ে কি কমেন্ট করবো আমরা। সবাইকে আমরা বুঝতে পারছি? ধ্বনি এবং বর্ণ সবাইকে আমরা বুঝতে পারছি? প্লিজ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য হচ্ছে গিয়ে কি ধন্যবাদ। আচ্ছা, তাহলে ধ্বনি এবং বর্ণ নিয়ে হচ্ছে গিয়ে কি আমরা হইতেছে গিয়ে কি এতটুকু হইতেছে গিয়ে কি বুঝতে পারছি। আচ্ছা স্যার আরেকবার বুঝান উদাহরণ দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকবার একটু হচ্ছে গিয়ে কি বুঝাই। যা বলা আছে বলদ, এই যে দেখেন আমরা বলদ দিয়েই বুঝাই। আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে কি বলদের ক্লাস। তাহলে বলদ শব্দের ভিতরে বর্ণ আছে কয়টি? বলদ শব্দের ভিতরে বর্ণ কয়টি? আমরা জানি ব একটা বর্ণ, ল একটা বর্ণ, দ একটা বর্ণ। তাই বলদ শব্দের ভিতরে বর্ণ আছে কয়টি? বলদ শব্দের ভিতরে বর্ণ আছে 3টি। আবার দেখেন বলদ শব্দের ভিতরে যদি বলে বলদে ধ্বনি আছে কয়টি? ধ্বনি কয়টি? বলদ শব্দের ভিতরে ধ্বনি হচ্ছে গিয়ে কি কয়টি? তাহলে ধ্বনির ভিতরে প্রথমে সবাই আমরা উচ্চারণ করি বলদ। সবাই আমরা একটু উচ্চারণ করি যে কি বলদ। তাহলে বলদের ভিতরে প্রথমে কি আছে? ব আছে, তারপর আমি কি একটা অ উচ্চারণ করতেছি, তারপর ল, লয়ের সাথে আমি একটা অ উচ্চারণ করতেছি। বলেন দয়ের সাথে কি আমি কোনো অ উচ্চারণ করতেছি? দয়ের সাথে আমি কোনো অ উচ্চারণ করতেছি না। তাই দয়ের সাথে যেহেতু অ উচ্চারণ হয় না, এটা দয়ের সাথে হ উচ্চারণ হবে না। তাহলে বলদ শব্দের ভিতরে ধ্বনি কয়টি? 1 গা, 2 গা, 3 গা, 4 গা, 5 গা। তাহলে বলদ শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টি? 5টি।
এবার বলেন যে বুঝেন নাই বলছেন যে, এবার কি সে বুঝতে পারছেন? যে হচ্ছে গিয়ে কি বুঝেন নাই বলছেন, এবার কি বুঝতে পারছেন? হীরামণি শব্দে বর্ণ আছে 4টা। ভাইয়া শব্দে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইয়া শব্দে হচ্ছে গিয়ে কি, ভাইয়া শব্দে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে বলেন এবার যে হচ্ছে গিয়ে কি বলছেন যে সমস্যা আছে, তিনি কি বুঝতে পারছেন? এবার ধ্বনি এবং বর্ণ সবাই কি বুঝতে পারছেন? ধন্যবাদ 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 ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটু যে দেখবেন। এখন দেখবো আমরা আমাদের যে অপরিচিতা, অপরিচিতা, এই যে অপরিচিতা যে গল্পটা আছে, সেই গল্পটা নিয়ে আমরা হইতেছে গিয়ে কি এখন একটু বিশ্লেষণ করব। যে অপরিচিতা গল্পটি হইতেছে গিয়ে কি, অন্য একটি উদাহরণ দিয়ে বুঝান। ভাই এই উদাহরণ যে দিছি আপনি কি রাগ করছেন নাকি? সলিলে লতে অউচ্চারণ হলো না কেন? কে হচ্ছে গিয়ে কি অউচ্চারণ করে নাই? এই সলিলের ভিতরে লর ভিতরে অউচ্চারণ কে করে নাই? প্রথম হচ্ছে গিয়ে কি যদি বলে সলিল শব্দের ভিতরে হইতেছে গিয়ে কি ধ্বনি কয়টি, এত গাধা মেধা নিয়ে তো হবে না। সলিল শব্দের ভিতরে সলিল, সবাই একটু উচ্চারণ করো সলিল। তাহলে প্রথমে কি আছে? স এর ভিতরে অ, তারপরে কি ল, তারপর হচ্ছে গিয়ে কি অ। তুমি কি বলো সলিল ও সমাধি? এই যে হইতেছে গিয়ে কি বলছো, সে কি সলিল ও সমাধি বলো নাকি সলিল সমাধি বলো? সলিল সমাধি বলো নাকি হচ্ছে গিয়ে কি সলিল ও সমাধি বলো? শেষের লয়ের ভিতরে কি আমরা উচ্চারণ করি? বাংলা পাস করছে কেমনে? কেডা এটা? এস এ হৃদয় পাস করছো কেমনে বাবা? তুমি হচ্ছে উচ্চারণ দিয়া। সলিলের ভিতরে লয়ের ভিতরে কি আমরা উচ্চারণ করি? ও তো উচ্চারণ করি না। তাহলে হইতেছে কি সলিলের ভিতরে দন্তস্ব একটা বর্ণ ধ্বনি, অ একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ই একটা ধ্বনি, পরবর্তীতে ল হচ্ছে গিয়ে কি আরেকটা ধ্বনি আছে। তাহলে এই যে নীল প্রজাপতি সুন্দর করে হচ্ছে গিয়ে কি বলে দিছে, নীল প্রজাপতি ডিউটি মার্চের পক্ষ থেকে তোমাকে স্যালুট। তুমি হচ্ছে গিয়ে কি বুঝতে পারছো? তাই ধ্বনি হচ্ছে গিয়ে কি একটা হবে, বর্ণ কি হবে? বর্ণ হচ্ছে আরেকটা হবে। আচ্ছা আচ্ছা দেখেন, তারপর একটু দেখেন আমরা হচ্ছে বলবো কি এখন অপরিচিতা। অপরিচিতা একটা হইতেছে গিয়ে কি আমাদের গল্প আছে, সে অপরিচিতা গল্পের ভিতরে হচ্ছে গিয়ে কি দেখবো। এইচএসসি রেজাল্ট তো দিছে না, পাস করলো কি? আচ্ছা ঠিক আছে, এই আমরা পড়াশোনায় চলে যাই। অপরিচিতা, অপরিচিতা আমরা হচ্ছে গিয়ে কি দেখবো। অপরিচিতা গল্পের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম কি? সারদা দেবী। তার দাদার নাম কি? তার দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার দাদার নাম কি? প্রিন্স দ্বারকানাথ হচ্ছে গিয়ে কি ঠাকুর। একটু লিখবেন সবাই। 16 বছর বয়স, 16 বছর বয়স সমান সমান ভিখারিণী, ভিখারিণী। আবার লিখবেন 15 বছর বয়স, 15 বছর বয়স সমান সমান বনফুল। এই যে ভিখারিণী আছে এটা হচ্ছে ছোট গল্প। এটা কি? এটা হইতেছে ছোট গল্প। আর বনফুল যে আছে সে বনফুল হচ্ছে তার একটি কাব্যগ্রন্থ। তাহলে আমাকে যদি প্রশ্ন করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে একটু সবাই একটু কমেন্ট করবো আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে, আচ্ছা আচ্ছা একটু দেখেন যে হইতেছে গিয়ে কি আপনার ইটা একটু দেখেন। 16 বছর বয়সে, 16 বছর বয়সে সে ভিখারিণী লিখছে, সে ভিখারিণী লিখছে একটা ছোট গল্প। 15 বছর বয়সে সে বনফুল হচ্ছে গিয়ে কি লিখছে, কিন্তু বনফুলটা হইতেছে গিয়ে কি একটা কাব্য, হইতেছে গিয়ে কি গ্রন্থ। একটা কি গ্রন্থ? একটা হচ্ছে গিয়ে কি কাব্য, হচ্ছে গিয়ে কি গ্রন্থ। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর তার 64 বছর বয়সে, 64 বছর বয়সে, একটু সবাই আমরা সামনের দিকে তাকাবো। রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিল কত বছর? রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিল 80 বছর। সে ছোট গল্প লেখা শুরু করছে, ছোট গল্প লেখা শুরু। তাহলে সে ছোট গল্প লেখা শুরু করছে কত বছর বয়সে? 16 বছর বয়সে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর ছোট গল্প লিখছে? দীর্ঘ 64 বছর। এই দীর্ঘ 64 বছর বয়সে সে 95টি ছোট গল্প লিখছে। কতটি ছোট গল্প লিখছে? 95টি হচ্ছে গিয়ে কি ছোট গল্প হইতেছে গিয়ে কি লিখছে। আচ্ছা তারপর আমরা দেখব যে তার গল্পের বইয়ের নাম, গল্পের বইয়ের নাম,
গল্পের বইয়ের নাম। তাহলে রবীন্দ্রনাথের গল্পের বইয়ের নাম কি? সে গল্প স্বল্প লিপিকা। সে গল্প স্বল্প কি কা? সে গল্প স্বল্প হচ্ছে গিয়ে কি লিপিকা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি দেখেন যে সে গল্প স্বল্প হইতেছে গিয়ে কি লিপিকা। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে কি করছে? গল্পের বইগুলা কি গল্পের বইগুলো হইতেছে যে আপনার হইতেছে গিয়ে কি যে সে গল্প স্বল্প লিপিকা। 64 বছর বয়সে সে 95টি ছোট গল্প লেখে। 15 বছর বয়সে তার বনফুল কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়। 16 বছর বয়সে তার ভিখারিণী যে ছোট গল্প আছে সেই ছোট গল্প। আচ্ছা, কাব্য গ্রন্থ বলতে কি বোঝানো হয়? দেখেন, কাব্য মানে কি? কাব্য মানে একটা কবিতা। আর কাব্য গ্রন্থ মানে কি? কাব্য গ্রন্থ মানে অনেকগুলা কবিতার সমষ্টি। বুঝতে পারছেন? কাব্য গ্রন্থ মানে কি? কাব্য গ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। আর কাব্য মানে কি? কাব্য মানে হচ্ছে একটা কবিতা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে কি দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারির খাতিরে তিনি কোথায় আসে? রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারের খাতিরে হচ্ছে গিয়ে কি কুষ্টিয়ার শিলাইদহেতে হচ্ছে গিয়ে কি আসে। কুষ্টিয়ার কোথায়? কুষ্টিয়ার হচ্ছে গিয়ে কি শিলাইদহে। কুষ্টিয়ার কোন দহে? হচ্ছে গিয়ে কি শিলাইদহেতে হচ্ছে গিয়ে কি আসে। তাহলে আমাদের যে পাঠ পরিচিতি আছে সেই পাঠ পরিচিতির যে গুরুত্বপূর্ণ যে পড়াশোনাগুলা সেটা আমরা হচ্ছে গিয়ে কি কবি পরিচিতির গুরুত্বপূর্ণ পড়াশোনাগুলো দেখলাম। এখন আমরা দেখব যে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি কি? অপরিচিতা। অপরি হচ্ছে গিয়ে কি চিতা। এই অপরিচিতা গল্পের ভিতরে কি বলছে? বলছে আজ আমার বয়স 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে, তবে ইহা হইল সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। তাহলে বলছে সেই ইতিহাসটাই ছোট, ছোটকে আরো ছোট করিয়া লিখব। ছোটকে যারা সংক্ষিপ্ত বলিয়া ভুল করে না তাহারাই ইহার মর্ম হচ্ছে গিয়ে কি বুঝিবেন। ছোটকালে আমি কি বলা আছে এরকম ভাবে যে এক সময় আমার বাবা অত্যন্ত গরিব ছিল। ওকালতি করিয়া সে প্রচুর টাকা কামাইছে, ভোগ করিবার নিমেষটুকু পর্যন্ত পায় নাই। তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল হচ্ছে গিয়ে কি ওকালতি। আচ্ছা, এই যে বইয়ের ভিতরে আপনার দেবদেবী আছে, এখানে কয়টি দেবদেবীর কথা বলা আছে আমরা একটু দেখি তো। কয়টি দেবদেবীর হচ্ছে গিয়ে কি বলা আছে এরকম ভাবে। প্রথমে আছে যে ছোটকালে আমি মায়ের কোলে কোলে মানুষ, তাই এখনো আমার বয়স হইল না। এখনো আমাকে দেখিলে কেউ মনে হইবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। তাহলে এখানে দেবদেবী বলা আছে গিয়ে কি অন্নপূর্ণা, তারপর হচ্ছে গিয়ে কি গজানন মানে কি গণেশ, তার ছোট ভাইয়ের নাম কি কার্তিক। এটা গেল। তারপর আমরা দেখব যে এর লাইনের ভিতরে বলা আছে এক সময় কন্যার বাড়িতে লক্ষ্মীর মঙ্গল ঘটছিল, এখন তা তলানিতে আসিয়া ঠেকি আছে। তাহলে আর একটা হচ্ছে দেবদেবীর কথা বলা আছে, সেটা কি? সেটা হচ্ছে লক্ষ্মী। আচ্ছা, ঠিক আছে। তারপর হইতেছে গিয়ে কি দেখবো এরকম ভাবে বলা আছে যখন আমি বিনু দাদা আমার বউ যে হচ্ছে গিয়ে কি কল্যাণীর কথা হইতেছে গিয়ে কি আছে। আচ্ছা, একজন হইতেছে গিয়ে কি বলছে যে ভিখারিণী প্রকাশিত হয়েছে 1877 সালে, বনফুল প্রকাশিত হয়েছে 1880 সালে। আচ্ছা, আপনার এত ওই করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, একটু দেখবেন। দেখেন, তারপর হইতেছে গিয়ে কি লক্ষ্মীর মঙ্গল ঘট। এখানে আরেকটু দেখবো যে লেখা আছে তাহলে প্রজাপতির পঞ্চস্বরের সহিত আমার কোনো কি নাই, আমার কোনো হচ্ছে গিয়ে কি বিরোধ নাই। এখানে যে দেখবো যে প্রজাপতি হচ্ছে গিয়ে কি বলা আছে, কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখবো যেরকম বলা আছে এত পরিমাণ গহনা আমি পরিলাম যেন গহনার হাট আমার শরীরে নিলাম চড়িয়াছে। সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া বিবাহের মণ্ডপে উপস্থিত হইলাম। তাই আরেকটি দেবদেবতার নাম কি? সেটা হচ্ছে সরস্বতী। তাহলে আমরা দেখলাম এখানে কয়টি দেবদেবতা আছে? অন্নপূর্ণা, গণেশ, কার্তিক, তিনটা, আর হচ্ছে গিয়ে কি তিনটা, 6টা হচ্ছে গিয়ে কি আপনার কি বলা আছে এরকম ভাবে। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, তারপরে আমাদের যে আছে একজন, সেই একজনের নাম কি? সেটা হচ্ছে মামা। মামা অনুপমের চেয়ে বছর 6 বড়। বছর 6 বড়। এই যে বছর 6 কথাটা বলা আছে না, এই বছর 6 কথাটার বলো মানে কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট কথাটা কি বুঝতে পারছেন? অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি যে
আপনার মামা অনুপম থেকে 6 বছরেরও বড় হইতে পারে, আবার কি একটু কমও হইতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট নয়। আপনাকে বলে দিছে যে মামা হচ্ছে গিয়ে কি আপনার কি বছর 6 হইতেছে গিয়ে কি বড়, তাহলে সেটা কি, সেটা হইতেছে কি একটা অনির্দিষ্ট। কথাটা কি বুঝতেছেন? সেটা কি, সেটা হইতেছে একটা অনির্দিষ্ট হচ্ছে গিয়ে বলছে। একজন বলছে পঞ্চস্বর কি দেবতা নয়? আপনার কাছে কি মনে হয় পঞ্চস্বর? শব্দার্থের ভিতরে বলা আছে যে মদন দেবের 5টি বানকে পঞ্চস্বর বলে। তাহলে মদন দেবের বান মানে কি মদন দেবকে বুঝাইছে নাকি তার সইকে বুঝাইছে, বানকে বুঝাইছে? তাহলে তো হচ্ছে গিয়ে কেউ যে বলা আছে এক সময় মেয়ের বাড়িতে লক্ষ্মীর মঙ্গল ঘট ছিল, তাহলে মঙ্গল ঘটও তো দেবী হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়? তাই একটু পড়েন, পড়ার ভিতরে কি কি আছে এটা একটু দেখেন। হ্যাঁ, তাহলে মামা আমার থেকে বছর 6 বড়, এটা কিন্তু নির্দিষ্ট নয়। এটা কি, এটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, আমরা একটু যে দেখবো। তারপরে এইখানে আপনার হচ্ছে গিয়ে কি বলা আছে, একটি নদীর কথা বলা আছে। সেই নদীর নাম কি? সেই নদীর নাম হচ্ছে ফল্গু হইতেছে গিয়ে কি নদী। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্রিজের কথা বলা আছে। সেই ব্রিজের নাম কি? হাবড়ার পুল। কিসের পুল? হাবড়ার হইতেছে গিয়ে কি পুল। আপনারা একটু দেখবেন যে কানপুর, কানপুর নিয়ে তথ্য আছে কয়টি? কানপুর নিয়ে তথ্য আছে হচ্ছে গিয়ে কি 2টি। একটা হচ্ছে হরিশ কোথায় কাজ করে? হরিশ হচ্ছে গিয়ে কি কানপুরে কাজ করে। আবার যে দেখবেন রেলগাড়ি কানপুরে আসিয়া থামিল। তাহলে রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? রেলগাড়ি হচ্ছে কানপুরে আসিয়া থামিল। এই জায়গায় হইতেছে গিয়ে কি একটু দেখবেন যে কানপুর সম্পর্কে 2টা তথ্য। একটা হচ্ছে গিয়ে কি হরিশ কানপুরে কাজ করে, আর একটা হচ্ছে রেলগাড়ি হইতেছে গিয়ে কি আপনার কানপুরে আসিয়া থামিল। কথাটা কি বুঝতেছেন? এটা দেখবেন। তখন তারা দেখবেন যে এটার ভিতরে মামলা, এটা একটু লিখবেন মামলা। তারা কয়টি বিষয় নিয়ে মামলা করবে? তারা 2টি বিষয় নিয়ে মামলা করবে। কি কি? একটা হচ্ছে বিবাহের শর্তভঙ্গ, বিবাহের শর্তভঙ্গ, আর একটা হইতেছে মানহানির মামলা। মানহানির হচ্ছে গিয়ে কি মামলা। তাহলে মামলা করবে কয়টি বিষয়ে? মামলা করবে হচ্ছে গিয়ে কি 2টি বিষয়ে। কথাটা কি বুঝতেছেন? তাহলে মামলা করবে 2টি বিষয়। একটা হচ্ছে গিয়ে কি বিবাহের শর্তভঙ্গ, আর একটা হইতেছে গিয়ে কি মানহানির হচ্ছে গিয়ে কি মামলা। বুঝাইতে পারছেন? কয়টি বিষয়ে মামলা করবে? তার হচ্ছে গিয়ে কি 2টি বিষয় হচ্ছে গিয়ে কি মামলা করবে। বুঝাইতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা একটু দেখব যে আরো এখানে হচ্ছে অনেক কিছু লেখা আছে যে অনুপম প্ল্যাটফর্মে কি ফেলে রেখে আসে? প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে কি ফালায় রেখে হচ্ছে গিয়ে কি আসে, ফালায় রেখে আসে একটি কি, একটি হচ্ছে ক্যামেরা। লাইনটা এরকম ভাবে আছে যে মেয়ের গলার সুর হচ্ছে গিয়ে কি শুনিয়া অনুপম একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা কি করলো, যে প্ল্যাটফর্মে ফালায় রাখিয়া আসিল। সে কি করে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে গিয়ে কি করে নাই। তারপর দেখবেন যে চিরকাল অনুপমের কাছে সত্য কোনটি? সত্য হচ্ছে গলার স্বর। সত্য কোনটি? সত্য হচ্ছে গলার স্বর। বলা আছে এরকম ভাবে চিরকাল আমার কাছে হচ্ছে গিয়ে কি সত্য কোনটি? চিরকাল আমার কাছে হচ্ছে গিয়ে কি বড় সত্য হইল মানুষের গলার স্বর। কথাটা কি বুঝতেছো? মানুষের কি, মানুষের হচ্ছে গলার স্বর। আচ্ছা, বান কি একটু বুঝে বইল প্লিজ সিয়াম আলম। আমি লিখতেছি, আমার লেখার হচ্ছে গিয়ে কি হাতিয়ার কোনটা? আমার লেখার হাতিয়ার হচ্ছে গিয়ে কি কলম। তো প্রজাপতির পঞ্চস্বরের মদন দেবের বান মানে হইতেছে তীর। কথাটা কি বুঝতেছো? বান মানে হচ্ছে তীর। তাই সে হচ্ছে গিয়ে কি 5টি তীর ছিল, এক এক তীরের এক একটা কাজ হচ্ছে গিয়ে কি ছিল। বিষয়টা কি বুঝতেছো? এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না যে কেউ এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে। আচ্ছা, তাহলে কি সত্য? সত্য কি? সত্য হলো গিয়ে কি গলার স্বর। তারপর আমরা দেখব যে রেলগাড়ি, সেই রেলগাড়ির ভিতরে কি পর্দা টানা? রেলগাড়ির ভিতরে হচ্ছে গিয়ে কি সবুজ পর্দা টানা। রেলগাড়ির ভিতরে কি পর্দা টানা ছিল? রেলগাড়ির ভিতরে হচ্ছে গিয়ে কি সবুজ হচ্ছে গিয়ে কি পর্দা টানা ছিল। আচ্ছা, তারপরে দেখবো আমরা যে এইখানে ভিতরে আর একটা হইতেছে গিয়ে কি কলা বলা আছে। একটু সবাই হচ্ছে আমরা একটু দেখবো, সবাই একটু দেখবো কল্যাণী। কল্যাণী, এই যে কল্যাণী আছে, সে কল্যাণী কয়টি ভাষা জানতো? এই সবাই একটু কমেন্ট করো, যারা হচ্ছে গিয়ে কি একটু করো, কমেন্ট করো। ডিউডিমাসের মেধাবী স্টুডেন্টরা একটু কমেন্ট করো তো, কল্যাণী কয়টি ভাষা জানতো? কমেন্ট করো সবাই। এখানে মানে আমি আজকে দেখলাম যে আমার থেকেও অনেক বড় বড়
পণ্ডিতরা ক্লাস করতেছে তো একটু কমেন্ট করো যে হচ্ছে গিয়ে কে ইয়েতে কল্যাণী কয়টি ভাষা জানতো? কল্যাণী কয়টি ভাষা জানতো? একটু কমেন্ট করো। কল্যাণী কয়টি ভাষা জানতো? সবাই এইভাবে হচ্ছে গিয়ে কে একটু পড়বেন, এতরকম ভাবে হচ্ছে গিয়ে কি বিশ্লেষণ করে। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, সবাই তাহলে কি একটু বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু সবাই কি বুঝতে পারছেন? সবাই আজকের ক্লাসটা কি সবাই কি বুঝতে পারছেন? সবাই আজকের ক্লাসটা কি সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এইভাবে হইতেছে গিয়ে কি একটু বিচার বিশ্লেষণ করে হচ্ছে গিয়ে কি একটু পড়বেন। আমাদের যে হচ্ছে গিয়ে কি লেকচার যে শীট আছে, এই লেকচার শীটটা আপনাকে প্রদান করে দেওয়া হবে। হ্যাঁ, লেকচার শীটটা একটু প্রদান করে দেওয়া হবে। এই যে লেকচার শীটটা আছে, সেই লেকচার শীটের আমরা বাংলা ব্যাকরণের আলোচনা, বাংলা সাহিত্যের হচ্ছে গিয়ে কি ইতিহাস, বাংলা ভাষা, এটা হইতেছে গিয়ে কি পড়লাম। তারপর হচ্ছে গিয়ে কি পত্র পত্রিকা এবং কি উদ্ধৃতি। পত্র পত্রিকা কোনটা? পত্র পত্রিকা হচ্ছে আপনাকে যদি এরকম ভাবে বলে যে সবুজ পত্র পত্রিকা, সবুজ পত্র পত্রিকা, এই যে সবুজ পত্র পত্রিকা আছে, সবুজ পত্র পত্রিকার হচ্ছে গিয়ে কি লেখক কে? কথাটা কি বুঝতেছেন? তাহলে যদি এরকম ভাবে বলে যে সবুজ পত্র হচ্ছে গিয়ে কি পত্রিকার হচ্ছে গিয়ে কি লেখক কে, তখন আমরা বলবো হচ্ছে গিয়ে কি প্রমথ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার লেখক কে? সবুজ পত্র পত্রিকার লেখক হচ্ছে প্রমথ চৌধুরী। তাহলে আপনাকে হইতেছে গিয়ে কি যদি এরকম ভাবে বলে যে হইতেছে গিয়ে কি শির, সেই শির শব্দের অর্থ শির বলে শিখা পত্রিকার সম্পাদক কে, তখন আমরা বলবো যে হচ্ছে গিয়ে কি শিখা পত্রিকার সম্পাদক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। আপনাকে যদি বলে যে আঙ্গুর, এই আঙ্গুর পত্রিকার হচ্ছে গিয়ে কি সম্পাদক কে, তখন আমরা বলবো কি ডক্টর মোহাম্মদ হচ্ছে গিয়ে কি শহীদুল্লাহ। তো এইরকম যে পত্রিকা আছে, সেই পত্রিকাগুলো আপনার কি করতে হবে হচ্ছে গিয়ে কি একটু মুখস্থ করতে হবে। তারপর পংক্তি বা উদ্ধৃতি। কথাটা কি বুঝতেছেন? পংক্তি বা উদ্ধৃতি। পংক্তি বা উদ্ধৃতি কোনটা বুঝেন? পংক্তি বা উদ্ধৃতি হচ্ছে কোন একটি হচ্ছে গিয়ে কি লাইন যে হইতেছে গিয়ে কি আছে, সেই লাইনটা হচ্ছে গিয়ে কি আপনার বুঝাইছে এরকম ভাবে যে যদি এরকম ভাবে বলে যে সখী কেমনে বাদিব হিয়া, আমারই বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, বলছে এই লাইনটি কে বলেছেন? তারপর যদি এরকম ভাবে বলে সবার উপর মানুষ সত্য তাহার উপরে লাই, এই লাইনটি কে বলেছেন? কথাটা কি বুঝতে পারছেন? এরকম যে বিখ্যাত যে পংক্তিগুলো আছে, সেই পংক্তিগুলো হচ্ছে গিয়ে কি আপনার এরকম মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? তাই এরকম ভাবে সকলে হচ্ছে গিয়ে একটু ভালো থাকেন, একটু হইতেছে গিয়ে কি সুস্থ থাকেন। ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে কি একটু ভালো থাকেন, একটু হইতেছে গিয়ে কি সুস্থ থাকেন। আবার ইনশাল্লাহ হচ্ছে গিয়ে কি দেখা হবে। আর যারা হইতেছে গিয়ে কি পিডিএফটা চান, শুধুমাত্র যারা হইতেছে গিয়ে কি আপনার কি যেন কয়, যারা ভর্তি হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউডিমার্সের যে ঢাবি যে স্বপ্ন পূরণ ব্যাচ আছে, তারাই হচ্ছে গিয়ে কি এই লেকচার শিটটা হচ্ছে গিয়ে কি পাবে। তো সবাই হচ্ছে গিয়ে কি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। একটু যদি এদিক সেদিক যদি একটু আমাদের একটু যদি টাইমিং এ যদি ঝামেলাও হয়, একটু মনে রাখবেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর হচ্ছে গিয়ে কি আজকে একটা অনুরোধ থাকবে যে আপনি যা বুঝেন নাই, আমি তো সুযোগ দেই যে হচ্ছে গিয়ে কি আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই, বা একটাই যদি হচ্ছে গিয়ে কি 2-3 বার হইতেছে গিয়ে কি বলেন, আমি সুযোগ দেই। কিন্তু আপনি যদি কোন একটা স্যারকে পড়াইতেই যদি সুযোগ না দেন, মানে পড়ার ভিতরে হচ্ছে গিয়ে কি কমেন্ট করেন, তাহলে তো সমস্যা। কথা কি বুঝতেছেন? এটা একটু হচ্ছে গিয়ে একটু দেখবেন। আর যারা হইতেছে গিয়ে কি যেই শীট গুলা থাকবে, এগুলো একটু বাসার ভিতরে একটু পড়বেন। স্যারকে যদি পড়ানোর সুযোগ দেন, তাহলে স্যার অনেক সময় হচ্ছে গিয়ে কি পড়াইতে পারে। কিন্তু আজকে আপনারা কি করছেন, কমেন্টের ভিতরে অনেক জ্ঞান জাহির করছেন, তারপর হইতেছে গিয়ে কি পড়াইতেই দেন নাই কমেন্টের ভিতরে। এরকম করবেন না। পড়া একবারের জায়গায় আপনি যদি না বুঝেন, আমি 10 বার বুঝাই দেব, কোনো সমস্যা নেই। কিন্তু একটু হচ্ছে গিয়ে কি কমেন্টে একটু সাবধানে করেন। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।